আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের স্পেশাল ওয়ার্কশপ ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি সাকিব শাহরিয়ার হাজির হয়েছি স্কুল অফ এক্সিলেন্সের পক্ষ থেকে। এবং আজকে ক্লাসের পুরোটা সময় জুড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে তোমাদের যে মডেল টেস্ট পরীক্ষাটা নেওয়া হয়েছিল সেই পরীক্ষার সমাধান নিয়ে আমরা হাজির থাকবো এবং এর সাথে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। তোমরা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে, শোনার চেষ্টা করবে। তোমরা একটু আমাকে জানাও যে তোমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা শুনতে বা দেখতে। তোমরা একটু আমাকে জানাও যে তোমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা শুনতে বা দেখতে। আব্দুল্লাহ মাহির বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে? আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট হয়েছে আমরা জানি। আচ্ছা, মুমতাহিনা সাদাত 213তম হয়েছে না? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে একটু খুব দ্রুত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ওয়ান শট ক্লাসটা আমরা শেষ করে ফেলবো, কারণ এর মধ্যে আমরা জানতে পেরেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট হয়েছে। আমরা সবার সাথে আমরা রেজাল্ট শুনবো, রেজাল্ট দেখবো। তো আমরা একটু দ্রুতই শেষ করে ফেলবো আর কি আমাদের আজকের ক্লাস। সাউন্ডটা একটু ক্লিয়ার করলে ভালো হতো। আচ্ছা, সাউন্ডে সমস্যা আছে, দেখবো। তো আমরা একটু দ্রুতই, সাউন্ডে একটু নয়েজ আসছে। আচ্ছা 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 ঠিক আছে। ঠিক আছে, আমি কি একটু একটু ক্লিয়ারলি দেখো। আমরা আমার মনে হয় যে সবকিছু ক্লিয়ার শোনা যাচ্ছে, কিন্তু একটু নয়েজ আছে। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে বলি আজকে আমার যে স্টুডিও সেটআপ এটা একটা সম্পূর্ণ নতুন স্টুডিও সেটআপ। এই কারণে হয়তোবা কিছুটা প্রবলেম, নয়েজের প্রবলেম তোমাদের কাছে মনে হতে পারে, যেহেতু একদমই নতুন একটা সেটআপে আজকে ক্লাস নিচ্ছি। এই কারণে তো একটু যদি আজকে কষ্ট করে ক্লাসটা করো, আশা করা যায় পরের দিন থেকে ঠিকঠাক হবে এবং নয়েজের যে প্রবলেম গুলো সেগুলা ঠিক হয়ে যাবে। ওকে, তো আমরা একটু দেখি। ঠিক আছে, আমরা একটু দেখি। আমাদের প্রথম যে প্রশ্নটা, এই ওয়ান শটে যে প্রথম প্রশ্নটা ছিল, আমরা জানি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসে ইসলামের ইতিহাস থেকে। মূলত ইসলামের ইতিহাস থেকে আসা একটা প্রশ্ন, কোন যুদ্ধের ফলাফল হিসেবে হিলফুল ফুজুল এটা তৈরি হয়েছিল? হিলফুল ফুজুল যে যুব সংঘ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছিলেন, এটা আসলে কোন যুদ্ধের ফলাফল হিসেবে হিলফুল ফুজুল তৈরি করা হয়েছিল? আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় এই যুদ্ধটা তিনি দেখেছিলেন নিজের চোখে, এবং দেখে তিনি বুঝতে পেরেছিলেন যে হিংসা এটা মানুষের জন্য মুক্তি বয়ে আনে না, হিংসা সব সময়ই হচ্ছে ভয়ঙ্কর। এটা বুঝতে পেরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিলফুল ফুজুল বা যুব সংঘ তৈরি করেছিলেন, শান্তি সংঘ তৈরি করেছিলেন। তাহলে এই ফিজারের যুদ্ধের যে ভয়াবহতা, এই ফিজারের যুদ্ধের ভয়াবহতা দেখে এই যুদ্ধের ফলাফল হিসেবে মূলত হিলফুল ফুজুল তৈরি হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল তৈরি করেছিলেন। পরের যে প্রশ্ন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সালে নবুয়ত প্রাপ্ত হন? আচ্ছা, খুবই সিম্পল ব্যাপার। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন 570 খ্রিস্টাব্দে। তাহলে 570 এর সাথে যদি আমরা 40 যোগ করি, যেহেতু 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, 610 খ্রিস্টাব্দে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন। পরের প্রশ্ন দেখি, কোনটি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমারেখা? পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সীমারেখা কোনটি, এটি জানতে চাওয়া হয়েছে। আমরা জানি যে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যে সীমারেখা রয়েছে, পাকিস্তান আফগানিস্তান, পাকিস্তান ভারত, পাকিস্তান নেপাল, এইগুলোর মধ্যে যে বিরোধগুলো আছে, বিশেষ করে পাকিস্তান ভারতের মধ্যে বিরোধ, এই যে বিরোধগুলো, এগুলো নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, সবসময় এটা হট টপিক থাকে। তোমরা একটু মনোযোগ দিয়ে এই বিষয়গুলো অন্তত দেখবে।
তো আমাদের পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমারেখা কোন দুটো মানে এই যে পাকিস্তান এবং আফগানিস্তান এই দুটো কিন্তু একত্রে পাকতুনিস্তান বলা হয়। আমি বলে দিই এই দুটোকে একত্রে পাকতুনিস্তান বলা হয় এবং এদের মধ্যে যে সীমারেখা আছে সেই সীমারেখার নাম কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আমরা জানি পাকিস্তান আফগানিস্তানের মধ্যে সীমারেখা হচ্ছে ডুরান্ড লাইন। এটা হচ্ছে স্যার মর্টিমার ডুরান্ড বলে একজন ভদ্রলোক ছিলেন, তার নাম অনুযায়ী এই লাইন বা এই সীমারেখার নামকরণ করা হয়েছে। আর ম্যাকমোহন লাইন হচ্ছে ভারত এবং চীনের মধ্যে সীমারেখা আর কি। এরপরে আমরা দেখি যে হট লাইন, যেটা এই হট লাইনের ঘটনা তো তোমরা জানো মনে হয়, এটা কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সাথে জড়িত একটা বিষয়। তারপরে হচ্ছে পরের যে প্রশ্নটা 1952 সালের ভাষা আন্দোলনের প্রথম শহীদ জানতে চেয়েছে। 1952 ভাষা আন্দোলনের প্রথম শহীদকে সেটা জানতে চেয়েছে। অপশনে আছে আবুল বরকত, রফিক উদ্দিন, আব্দুল সালাম, শফিউর রহমান। 21 তারিখে আমি একটা ক্লাস নিয়েছিলাম যে 21-এর প্রথম দিয়ে, এবং বলেছিলাম যে 21-এর প্রথম থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তোমরা যারা ওই ক্লাসটা করেছো তোমাদের পারা উচিত এবং আশা করি তোমরা পেরেছো। আমি যদি একটু দেখি যে তোমরা কারা হচ্ছে এটা পেরেছো বা কারা দেখেছো, যদি আমি একটু দেখি 1952 সালের ভাষা আন্দোলনের প্রথম শহীদকে। অপশনে আছে আবুল বরকত, আছে রফিক উদ্দিন, আছে আব্দুল সালাম, আছে শফিউর রহমান। আমরা জানি যে 52 ভাষা আন্দোলনে প্রথম শহীদ হচ্ছেন কে? রফিক উদ্দিন। হ্যাঁ, রফিক উদ্দিন, শহীদ রফিক উদ্দিন হচ্ছেন 52 ভাষা আন্দোলনের প্রথম শহীদ। আচ্ছা, এরপর দেখি বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে? বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম এবং জাতীয় প্রতীক, এই যে দুটো জিনিস, এই দুটো জিনিসের ডিজাইনার সবসময় এগুলো পরীক্ষায় আসে। হ্যাঁ, একটা হচ্ছে জাতীয় প্রতীক আর একটা হচ্ছে রাষ্ট্রীয় মনোগ্রাম। এই জাতীয় প্রতীক আর রাষ্ট্রীয় মনোগ্রাম এই দুটোর মধ্যে তফাৎ কি? জাতীয় প্রতীকে শাপলা ফুল আছে, রাষ্ট্রীয় মনোগ্রামে শাপলা ফুল নেই। জাতীয় প্রতীকে যে পানিতে ভাসমান শাপলা, যেটা আমরা সবসময় দেখি, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ব্যবহার করেন এগুলো, এবং মানে খুবই জরুরি সরকারি নথিতে। অপরদিকে রাষ্ট্রীয় মনোগ্রামটা সকল রাষ্ট্রীয় যে দস্তাবেজ আছে, নথি আছে, সেগুলোতে ব্যবহার হয়। সকল সরকারি কর্মচারী তাদের কার্ডে বা তাদের যে পরিচিতি আছে সেখানে তারা এই রাষ্ট্রীয় মনোগ্রাম ব্যবহার করতে পারেন। এন এ সাহা এটা ডিজাইন করেছেন, তাই না? রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে? এন এ সাহা। ঠিক আছে, ভেরি গুড। মাহফুজুর রহমান 9। তারপরে হচ্ছে মারুফ, জনি বর্মন। আরে জনি বর্মন, কি অবস্থা? ভালো আছো তোমরা? অনেকদিন পর তোমাদের সাথে দেখা। ওকে, পরের যে প্রশ্নটা আমরা দেখি, মাইজ ভান্ডারী বাংলাদেশের কোন অঞ্চলের লোকগান, কোন অঞ্চলের লোকসঙ্গীত? মাইজ ভান্ডারী, প্রশ্ন কি এসেছে যে মাইজ ভান্ডারী কোন অঞ্চলের গান? আচ্ছা, মাইজ ভান্ডারী নামে একটা দরবার শরীফ আছে, তাই না? এক জায়গাতে মাইজ ভান্ডারী দরবার শরীফ নামে একটা দরবার শরীফ আছে, পীর বংশ আছে, মাইজ ভান্ডারী পীর, তাই না? এই মাইজ ভান্ডারীর পীর কোন দিকে, কোন জায়গায়? তারা চট্টগ্রামে, তাই না? চট্টগ্রামে হচ্ছে মাইজ ভান্ডারী চট্টগ্রাম অঞ্চলের গান। মাইজ ভান্ডারী কোন এলাকার গান? চট্টগ্রাম অঞ্চলের গান। আচ্ছা, পরের প্রশ্ন দেখি, মিয়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলার স্থল সীমান্ত রয়েছে? মিয়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলার স্থল সীমান্ত রয়েছে? আমরা জানি ভারতের সাথে সীমান্ত রয়েছে 30টা, মিয়ানমারের সাথে সীমান্ত রয়েছে 3টা, সর্বমোট 32টা জেলা। রাঙামাটি কমন, আমরা সবসময় এভাবে পড়ি, তাই না এই বিষয়টা? আচ্ছা, তাহলে বাংলাদেশের কতটি জেলার মায়ানমারের সাথে স্থল সীমান্ত রয়েছে? 3টি জেলার মায়ানমারের সাথে সীমান্ত রয়েছে। কয়টা জেলার সীমান্ত রয়েছে? 3টি জেলার সীমান্ত রয়েছে। আচ্ছা, এরপর আমরা দেখি কোন দেশে প্রথম আরব বসন্তের সূচনা হয়? আরব বসন্ত বা অ্যারাবিয়ান স্প্রিং জিনিসটা কি? আরব বসন্ত বা অ্যারাবিয়ান স্প্রিং জিনিসটা কি? লক্ষ্য করো, যুগে যুগে বিভিন্ন সময় বিভিন্ন দেশে গণতন্ত্রের দাবিতে সব জনগণ একাট্টা হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে, ফ্যাসিবাদী রেজিমের পতন করেছে। এটা শুধুমাত্র বাংলাদেশে না, বিভিন্ন সময় বিভিন্ন দেশে ঘটেছে। আমরা দেখি যে 2010-এর দিকে মিশর থেকে শুরু করে পুরো আরব জাহান যেটা আছে, মানে আফ্রিকান আরবিয়ান যে কান্ট্রি গুলো দীর্ঘদিন ধরে স্বৈর শাসকদের দ্বারা শাসিত হচ্ছিল, তারা হঠাৎ করে জেগে ওঠে এবং তাদের জেগে ওঠার একটা প্রক্রিয়ায় তারা কি করে? তারা হচ্ছে রুখে দাঁড়ায় শাসকদের বিরুদ্ধে এবং বলে যে ডেমোক্রেসি দরকার, গণতন্ত্র দরকার, গণতন্ত্র নিয়ে আসতে হবে, শাসক পরিবর্তন হইতে হবে। এবং এই পরিবর্তনের জন্য তারা সংগ্রাম করে, শাসকদের দীর্ঘদিনের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এই ঘটনাটা সর্বপ্রথম ঘটে টিউনিশিয়াতে জাইন আবেদিন বেন আলী, তার পতন ঘটে। হ্যাঁ, এবং
ওই যে একজন ভদ্রলোক মোহাম্মদ বুয়াজিজি তার নিজের গায়ে আগুন ফেলে, মানে নিজের গায়ে কেরোসিন ফেলে আগুন জ্বালিয়ে আত্মহত্যা করে। এর মধ্য দিয়ে হচ্ছে এই পুরো বিষয়টির সমাধান হয় আর কি। মানে তিউনিসিয়াতে আরব বসন্তের সূত্রপাত ঘটে এবং সেইটা ক্রমান্বয়ে মিশর, লিবিয়া, সিরিয়া সব জায়গাতে ছড়িয়ে পড়ে। এখন তো সিরিয়াতেও অবশেষে পতন ঘটেছে ফ্যাসিবাদী শাসকের, তাই না? আমরা জানি আসাদ, বাশার আল আসাদ যে তার পতন ঘটেছে। তাহলে মিশরে আমরা দেখেছিলাম আব্দুল ফাত্তাহ সিসির পতন ঘটেছে, লেবাননে আমরা দেখেছি মুয়াম্মার গাদ্দাফির পতন ঘটেছে, তাই না? সরি, মানে লিবিয়াতে মুয়াম্মার গাদ্দাফির পতন ঘটেছে। তাহলে এইভাবে আমরা দেখেছি আফ্রিকান আরবিয়ান কান্ট্রিগুলোতে আরব বসন্ত কি করেছে, কতটা বেশি গুরুত্ব রাখতে পেরেছে, সেটা কিন্তু আমরা দেখেছি। আরব বসন্ত শুরু হয়েছিল তিউনিসিয়াতে। এরপরে দেখি মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের শিল্পী? মাইকেল অ্যাঞ্জেলো একজন বিখ্যাত ভাস্কর এবং একই সাথে চিত্রশিল্পী। তো তিনি কোন দেশের, এটা মূলত জানতে চাইছে। এই ভাই ও বোনেরা বলো, মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের শিল্পী? মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের শিল্পী? অস্ট্রিয়া, গ্রিস, ইতালি, স্পেন। মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের শিল্পী? প্রথমে বলে নি লিওনার্দো দা ভিঞ্চি কোন দেশের? লিওনার্দো দা ভিঞ্চি হচ্ছে ইতালি, তাই না? ইতালি, ফ্লোরেন্স শহরে। আচ্ছা, ফ্লোরেন্স শহরে হচ্ছে ইউরোপে রেনেসা শুরু হয়েছিল। ইউরোপে রেনেসা শুরু হয়েছিল ফ্লোরেন্স শহর থেকে, মনে রাখবা, ঠিক আছে? এখন মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের শিল্পী? মাইকেল অ্যাঞ্জেলো কি ইতালির শিল্পী? আচ্ছা, মাইকেল অ্যাঞ্জেলো ইতালি শিল্পী। মাইকেল অ্যাঞ্জেলো যতটুকু শিল্পী হিসেবে বিখ্যাত তার চেয়ে বেশি হচ্ছে ভাস্কর হিসেবে, তার মানে তিনি ভাস্কর্য তৈরি করেছেন প্রচুর জীবনে, ভাস্কর্য তৈরির জন্য। স্পেনের বিখ্যাত চিত্রশিল্পী হচ্ছেন কে? পাবলো পিকাসো। স্পেনের বিখ্যাত চিত্রশিল্পী হচ্ছেন পাবলো পিকাসো, যিনি গুয়ের্নিকা বা গের্নিকা যে ছবিটা আছে, এই ছবিটা তিনি এঁকেছেন। মানে খন্ড বিখণ্ড মানুষের দেহ, এই গুয়ের্নিকা বা গের্নিকাতে দেখানো হয়েছে। এরপরে আমরা দেখি আব্বাসীয় বংশের পতন ঘটে কত সালে? আব্বাসীয়দের পতন ঘটে কত সালে? আব্বাসীয়রা একটা খিলাফত প্রতিষ্ঠা করেছিল, ঠিক আছে? আব্বাসীয়রা কি করেছিল? একটা খিলাফত প্রতিষ্ঠা করেছিল। তাহলে এই আব্বাসীয় খিলাফতের কত সালে পতন ঘটে? আব্বাসীয় খিলাফতের কত সালে পতন ঘটে সেটা জানতে চেয়েছে এখানে। এখন যারা পড়েছো, এই ইসলামের ইতিহাস পড়েছো, তারা বলো যে কত সালে আব্বাসীয় খিলাফতের পতন ঘটেছিল। আমরা জানি যে আব্বাসীয় খিলাফতের পতন ঘটেছিল 1258 সালে। 1258 সালে আব্বাসীয়দের পতন ঘটেছিল। এটা যারা ইসলামের ইতিহাস পড়নি তারা আসলে পারবা না, ঠিক আছে? ইসলামের ইতিহাস থেকে কিন্তু প্রশ্ন আসে ইয়েতে, ইসলামের ইতিহাস থেকে প্রশ্ন আসে। আচ্ছা, তারপরে আমরা দেখি প্রাচীন শহর কর্দোভা। কর্দোভা কোন দেশে অবস্থিত? প্রাচীন শহর কর্দোভা কোন দেশে অবস্থিত? আন্দালুসিয়া, কর্দোভা, এগুলা কোন দেশে অবস্থিত? বলো। আচ্ছা, ঠিক আছে। প্রাচীন শহর কর্দোভা হচ্ছে স্পেনে অবস্থিত। স্পেনে আন্দালুসিয়া, কর্দোভা, এগুলো প্রাচীন যে শহরগুলো আছে স্পেনে অবস্থিত। স্পেনে মুসলমানরা যখন স্পেন জয় করে, রড্রিককে, ইসাবেলাকে পরাজিত, মানে রড্রিককে পরাজিত করে তারিক বিন জিয়াদ, মুসা বিন নুসাইর এরা যখন স্পেন দখল করে, তখন স্পেনের এই কর্দোভা শহরকে কেন্দ্র করে তারা একটা জ্ঞান বিজ্ঞানের মানে একটা প্রচার ঘটেছিল। এই জন্য এটাকে ওই যে লাইট হাউস অফ ইউরোপ বলা হয় আর কি, ওই সময়কার কর্দোভাকে। তারপর আমরা দেখি কোন দার্শনিক জীববিজ্ঞান হিসেবে খ্যাত? একজন বিখ্যাত দার্শনিক যিনি জীববিজ্ঞান না শুধু বিজ্ঞানের প্রায় সকল শাখায় যিনি অবদান রেখেছেন তিনি হচ্ছেন অ্যারিস্টটল। অ্যারিস্টটল একাধারে শুধুমাত্র জীববিজ্ঞান বা শুধু দর্শন না, বরঞ্চ গণিত, সঙ্গীত, ধর্ম, দর্শন, ইতিহাস সব জায়গাতে তিনি টুকটাক অবদান রেখেছেন অ্যারিস্টটল। বিজ্ঞান বা জ্ঞানের প্রত্যেকটা শাখায়। শরীরকে বিভিন্ন জীবাণু ও ক্ষতিকর কোষের হাত থেকে রক্ষা করে কোন গ্রন্থি? এটা সাধারণ বিজ্ঞান থেকে আসা একটা প্রশ্ন, খুব মাঝে মাঝে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2-1টা প্রশ্ন সাধারণ বিজ্ঞান থেকে হয়। তাহলে কোন গ্রন্থি শরীরকে বিভিন্ন জীবাণু ও ক্ষতিকর কোষের হাত থেকে রক্ষা করে? সবার আগে এটার উত্তর কে দিতে পারে দেখো। নাইম কি সবার আগে উত্তর দিল না? জনি বর্মন উত্তর দিল নাকি? কে দিল এটার উত্তর সবার আগে? এখনো কেউ দেয় নাই। আচ্ছা, ঠিক আছে, বলতে হবে যে কোন গ্রন্থি। আচ্ছা, আবু জাফর মোহাম্মদ সালেহ, আবু জাফর মোহাম্মদ সালেহ উত্তর দিয়েছে। আচ্ছা, শামীম রেজা, জনি বর্মন। আচ্ছা, ঠিক আছে।
পিটুইটারি গ্রন্থি জীবাণু এবং ক্ষতিকর কোষের হাত থেকে রক্ষা করে শরীরকে। ঠিক আছে, শরীরকে এই ক্ষতিকর কোষের হাত থেকে রক্ষা করে পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি গ্ল্যান্ড। ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদকে? ব্রিটিশ বিরোধী আন্দোলন এক পর্যায়ে গিয়ে সন্ত্রাসী আন্দোলনে, মানে অনেকে বলে সন্ত্রাসবাদী আন্দোলনে পরিণত হয়েছিল। এই যে তোমার ক্ষুদিরাম, হ্যাঁ তাই না, স্বদেশী আন্দোলন, যেটা সেই স্বদেশী আন্দোলনের কথা আমি বলছি। তারপরে এই যে তোমার মাস্টারদা সূর্য সেন ছিল, ওই সময় একজন বিখ্যাত ভদ্র মহিলা ছিলেন যাকে অগ্নিকন্যা বলা হয়। নাম কি তার? প্রীতিলতা ওয়াদ্দেদার। কি নাম ছিল? প্রীতিলতা ওয়াদ্দেদার ছিল। প্রীতিলতা ওয়াদ্দেদার কি করেছিলেন? প্রীতিলতা ওয়াদ্দেদার কি করেছিলেন? প্রীতিলতা ওয়াদ্দেদার হচ্ছে ইউরোপিয়ানদের যে ক্লাব আছে সেই ক্লাব আক্রমণ করেছিলেন, এবং সেই ক্লাব আক্রমণ করে তিনি এক পর্যায়ে মানে আটক হন আর কি, বন্দী হন, এবং বন্দী হওয়ার পরে তারপরে তাকে হত্যা করা হয়, তাই না? আচ্ছা, প্রীতিলতা ওয়াদ্দেদার অগ্নিকন্যা বলা হয় তাকে, অগ্নিকন্যা প্রীতিলতা। হ্যাঁ, চট্টগ্রামের মানে বীর চট্টলার বীর সৈনিক আর কি। ওকে, তারপরে আমরা দেখি যে প্রাচীন সামরিক নগর রাষ্ট্র হিসেবে খ্যাত, প্রাচীন যে নগর রাষ্ট্র প্রাচীন দুটো খুব বিখ্যাত, একটা হইতেছে স্পার্টা আর একটা এথেন্স। এর মধ্যে স্পার্টা যেটা, সেই স্পার্টা হচ্ছে সামরিক নগর রাষ্ট্র হিসেবে খ্যাত। আমরা স্পার্টান যারা আর কি, তাদেরকে একদম ছোটবেলা থেকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হতো। হ্যাঁ, তারা এই যে বিশেষ শারীরিক সক্ষমতার অধিকারী হইতেন। যেসব শিশু দুর্বল হতো তাদেরকে ছোটবেলায় মেরে ফেলা হতো, দুর্বলদেরকে এখানে বাঁচিয়ে রাখা হইতো না। ঠিক আছে, হ্যাঁ, মানে আত্মহত্যা করে না। আচ্ছা, কোন বিপ্লবের মাধ্যমে ফরাসি দেশ থেকে সামন্ততন্ত্র উৎখাত হয়? কোন বিপ্লবের মাধ্যমে ফরাসি দেশ থেকে মানে ফ্রান্স থেকে সামন্ততন্ত্র উৎখাত হয়? দেখো, আমরা যে ইদানিং এই যে সেকেন্ড রিপাবলিকের কথা বলছি, হ্যাঁ, বা এই যে আরেকটা প্রজাতন্ত্র, মানে আরেকটা মানে নতুন বাংলাদেশ, বাংলাদেশ 2.0 বলছি না, এই ফ্রান্সে না এরকম ঘটনা অনেকবার ঘটেছে। ফ্রান্সে কিন্তু এখন ফিফথ রিপাবলিক চলছে। ঠিক আছে, তার মানে ফ্রান্সে যখন রাজতন্ত্র ছিল তখন সেই রাজতন্ত্র উৎখাত হয়েছে, সামন্ততন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, সামন্ততন্ত্র উৎখাত হয়েছে, তারপরে হচ্ছে সেখানে গণতন্ত্র এসেছে, হ্যাঁ, মানে সাম্যবাদ এসেছে, এইভাবে একের পরে সেখানে একটা রিপাবলিক প্রতিষ্ঠা হয়েছে। ফ্রান্সের কথা বলছি, ফরাসি বিপ্লবের মাধ্যমে, মানে এই যে ফরাসি দেশ থেকে সামন্ততন্ত্র উৎখাত হয় কোন বিপ্লবের মাধ্যমে? ফরাসি বিপ্লবের মাধ্যমে, তাই না? কোন বিপ্লবের মাধ্যমে সামন্ততন্ত্র উৎখাত হয়? ফরাসি বিপ্লবের মাধ্যমে সামন্ততন্ত্র উৎখাত হয়। হ্যাঁ, এরপরে আমরা দেখি নিচের কোন ব্যক্তি নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন? নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন জ্যাঁ পল সার্ত্রে। জ্যাঁ পল সার্ত্রে একজন বিখ্যাত নৈরাশ্যবাদী দার্শনিক ছিলেন। কি ছিলেন? নৈরাশ্যবাদী দার্শনিক, মানে তিনি নৈরাশ্যবাদে বিশ্বাস করতেন। নৈরাশ্যবাদী দার্শনিক ছিলেন জ্যাঁ পল সার্ত্রে, এবং তিনি কি করেছেন? তিনি হচ্ছে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছেন। তিনি নোবেলকে বলেছেন নোবেল, মানে কোনো বেল দেন নাই, ঠিক আছে, না দিয়ে তিনি নোবেলকে প্রত্যাখ্যান করেছেন। আচ্ছা, এরপরে আমরা দেখি যে পৃথিবীর দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন। আমরা জানি উত্তর গোলার্ধে যেদিন বড় দিন, দক্ষিণ গোলার্ধে সেদিন ছোট দিন, আর যেদিন দক্ষিণ গোলার্ধে ছোট দিন ওই দিন উত্তর গোলার্ধে বড় দিন। জিজ্ঞেস করেছে দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন কোনটি? দেখো, এটা হিসাব করো, পরীক্ষার হলে খুব সিম্পল। ধরো যে আমাদের দেশে শীতকালে দিন ছোট হয়, রাত বড় হয়, আর গরমকালে দিন বড় হয়, কি হয়? রাত ছোট হয়। তাহলে আমাদের দেশে যা হয় দক্ষিণ গোলার্ধে সম্পূর্ণ তার উল্টা হয়। ঠিক আছে, আমাদের দেশে যা হয় দক্ষিণ গোলার্ধে, কারণ আমরা উত্তর গোলার্ধে বসবাস করি, আমাদের দেশে যা হবে দক্ষিণ গোলার্ধে মানে অস্ট্রেলিয়ার দিকে ঠিক তার কি হবে? একদম উল্টা হবে। ঠিক আছে, তাহলে আমাদের দেশে শীত পড়ে ডিসেম্বরের দিকে। কোন কালের দিকে শীত পড়ে? ডিসেম্বরের দিকে শীত পড়ে। তাইলে দক্ষিণ গোলার্ধে ঠিক উল্টা হবে। উল্টা হবে মানে কি? ডিসেম্বরে শীত হবে না। ঠিক আছে, ডিসেম্বরে শীত হবে না। যখন আমাদের দেশে গরম হয়, ঠিক আছে, আমাদের দেশে যখন গরম হয় তখন দক্ষিণ গোলার্ধে শীত হয়, আর দক্ষিণ গোলার্ধে যখন গরম হয় আমাদের দেশে তখন শীত হয়। তাইলে দক্ষিণ গোলার্ধে বড় দিন কখন হবে? গরমের সময় হবে। আমাদের দেশে সবচেয়ে বেশি গরম, ঠিক আছে, বেশি গরম কখন? আমাদের দেশে হচ্ছে বেশি গরম হচ্ছে জুন জুলাই। তাইলে জুন জুলাই ওখানে শীত মানে ছোট হবে। তাহলে সেপ্টেম্বর, জুন, মার্চ এইগুলা হওয়ার কথা না। হবে কোনটা তাইলে ভাইয়া? হবে কোনটা? এই তো ওয়াসিম জাফর ওয়াসিম সঠিক উত্তর দিয়েছে, দুইবার ওয়াসিম আর কি। ঠিক আছে, ওয়াসিম জাফর আবার ওয়াসিম মানে দুইবার ওয়াসিম। মইনুল ইসলাম বলেছে, ঠিক আছে, যে 22 ডিসেম্বর। ভেরি গুড। জনি বর্মন বলেছে 18C। কেন ভাই? সি কেন? তাসমিয়া রহমান ঝুমু বলেছে 22-21 জুন। কেন এরকম? কেন
কোন দেশের মধ্যে উত্তর দক্ষিণ গোলার্ধ ভাগ করা হয়েছে? আহমেদ শাহরিন সোহান বলেছে ভাইয়া কোন দেশের মধ্যে উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ ভাগ করা হয়েছে? বাইরে উত্তর দক্ষিণ গোলার্ধ কোন দেশের মধ্যে ভাগ করা হয় নাই আলাদা করে, ঠিক আছে, কোন দেশের মধ্যে আলাদা করে ভাগ করা হয় নাই। এইটা হচ্ছে তোমার দ্রাঘিমা মানে অক্ষাংশ অনুযায়ী ভাগ করা হয়েছে। 0 ডিগ্রি অক্ষাংশের উপরের দিকে হচ্ছে উত্তর গোলার্ধ, আর 0 ডিগ্রি অক্ষাংশের নিচের দিকে হচ্ছে দক্ষিণ গোলার্ধ। হ্যাঁ, এটা নিয়ে আমার ইউটিউবে ম্যাপের একটা ক্লাস আছে, ওইটা দেখে ফেলতে পারো, ঠিক আছে। ওকে, তাইলে কোথায় সেটা, কোথায় সেটা? দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় দিন কবে? দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় দিন হচ্ছে 22 ডিসেম্বর। ভেরি গুড। এরপরে এসডিজি লক্ষ্য কয়টা? এসডিজি হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। কি জিনিস? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস মানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। এসডিজি লক্ষ্য কয়টা? এসডিজি লক্ষ্য হচ্ছে 17টা। এসডিজি লক্ষ্য কয়টা? এসডিজি লক্ষ্য হচ্ছে 17টা। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার লক্ষ্য 17টা। আর সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা বা টার্গেট, সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা বা টার্গেট হচ্ছে কয়টা? 169টা। ঠিক আছে, এই হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এর ঘটনা। ওকে, তারপরে দেখি যুক্তরাষ্ট্রের কোন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হোয়াইট হাউস ইয়ার্স রচনা করেন? এর মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন কে? হেনরি কিসিঞ্জার। কে ছিলেন? হেনরি কিসিঞ্জার। সঠিক উত্তর হচ্ছে হেনরি কিসিঞ্জার। গোলান মালভূমি কোন দুইটা দেশের মধ্যে সংঘাতের কারণ? আমরা জানি যে যখন ইসরায়েল রাষ্ট্রটার জন্ম হয়, ইসরায়েল জায়নবাদী ইহুদিদের রাষ্ট্র, হ্যাঁ, যারা মানে জন্ম থেকে চরম ঘৃণা ওদের জন্য আর কি, ঠিক আছে, ওরা আমাদের আকসা দখল করে রাখছে। তাইলে এই যে ইসরায়েল, সেই ইসরায়েলের গোলান মালভূমি কোন দুইটা দেশের মধ্যে সংঘাতের কারণ সেটা জানতে চেয়েছে। অবশ্যই এক পাশে ইসরায়েল আছে, এই তিনটার মধ্যে ইসরায়েল আছে, তাহলে জর্জিয়া আগেরটা বাদ, ওইটা কোনোভাবে হওয়ার সুযোগ নাই। এবার আমরা দেখি মিশর আর ইসরায়েলের মধ্যে সুয়েজ খাল নিয়ে সমস্যা, ঠিক আছে, ইয়াজনি নদী আর সিজফায়ার নিয়ে সমস্যা হচ্ছে লেবাননের মধ্যে। আচ্ছা, জর্ডান ইসরায়েলের মধ্যে ডেড সি নিয়ে সমস্যা। কি নিয়ে সমস্যা? ডেড সি নিয়ে সমস্যা, ডেড সি। সিরিয়ার সাথে ইসরায়েলের গোলান মালভূমি নিয়ে সমস্যা। তাইলে সঠিক উত্তর হচ্ছে সিরিয়া ও ইসরায়েল। গোলান মালভূমি নিয়ে সমস্যা হচ্ছে সিরিয়া ইসরায়েলের। এরপরে আমরা দেখি রক্ত জমাট বাঁধানো কোনটির কাজ? হাত পা কাইটা গেলে প্রচুর পরিমাণে যখন ব্লিডিং হয়, সবাই বলে চেপে ধরে বসে থাকতে উচ্চার। রক্ত জমাট বাঁধানোর জন্য কি করতে হয়? সে জায়গায় প্রেসার দিতে হয়, চেপে ধরে রাখতে হয়, যেন ভেতর থেকে বের হওয়া অনুচক্রিকা একটা আরেকটার সাথে লেগে যায়। লেগে এই আঠালো অনুচক্রিকা যেন একটা আরেকটার সাথে লেগে একটা কৃত্রিম জালক তৈরি করে, যে জালক রক্তটাকে আটকে দেয়, ভিতর থেকে আর প্রবাহিত হতে দেয় না। তাহলে যদি আমাদের কেটে কুটে যায়, সবার আগে আমাদের কি করতে হবে? ওই জায়গায় চেপে ধরে চুপচাপ বসে থাকতে হবে, যেন ওই জায়গায় রক্ত জমাট বেঁধে যায়। ঠিক আছে, তাইলে এই রক্ত জমাট বাঁধানো হচ্ছে অনুচক্রিকার কাজ। ঠিক আছে, অনুচক্রিকা। শ্বেত রক্তকণিকা হচ্ছে, এটার কাজ হচ্ছে জীবাণু ধ্বংস করা, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু খেয়ে ফেলা। ঠিক আছে, জীবাণু খেয়ে ফেলা, এটা হচ্ছে শ্বেত রক্তকণিকার কাজ। আর লোহিত রক্তকণিকার কাজ কি? লোহিত রক্তকণিকার কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা। লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে, এই হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে মিলে অক্সি হিমোগ্লোবিন তৈরি করে। ঠিক আছে, কইরা আবার ওটা ভাঙে বিভিন্ন দিকে যায়। এবার আমরা দেখি জাতীয় সংসদে উত্থাপিত সরকারি বিল বলতে কি বোঝায়? ও ভাই ও বোনেরা বলো, সরকারি বিল বলতে কি বোঝায়? মন্ত্রী উত্থাপিত বিল, এমপি উত্থাপিত বিল, নির্দিষ্ট অধিবেশন উত্থাপিত বিল, কোনটি নয়। বলো ভাই ও বোনেরা, দ্রুত কও। মারুফ আক্তার এতক্ষণ করে সালাম দিয়েছে, দেখে ভালো লাগলো, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে জাতীয় সংসদ উত্থাপিত সরকারি বিল বলতে কি বোঝায়? মন্ত্রীরা যে বিল উত্থাপন করে, ঠিক আছে, সেটা হচ্ছে কি? সরকারি বিল। মন্ত্রীরা যে বিল উত্থাপন করবে সেটা হচ্ছে গিয়া সরকারি বিল। এরপরে আমরা দেখি ওআইসির কততম সম্মেলনে বাংলাদেশ সদস্যপদ লাভ করে? ওআইসির কততম সম্মেলনে বাংলাদেশ সদস্যপদ লাভ করছিল? কও। ওআইসির কততম? আচ্ছা, 23 নাম্বার প্রশ্ন আলোচনাই করি নাই, দেখো তো কি একটা কাহিনী। আচ্ছা ঠিক আছে, 23 নাম্বার প্রশ্ন ছুটকু বলে আমরা আবার পড়াবো। 23 হচ্ছে মানব সমাজের ইতিহাস, মূলত শ্রেণী সংগ্রামের ইতিহাস। এই শ্রেণী সংগ্রাম কথা দেয়া থাকলেই বুঝছো, বিনা নজর মানে আর কোন দিকে না তাকায় কার্ল মার্কস দাগাই দিবা। এই শ্রেণী সংগ্রাম জিনিসটা সামনে নিয়ে আসছে কার্ল মার্কস, আইনারা তো ভুগি ঝুঁকি কইয়া জ্ঞানজামটা বাধাইছে, বুঝছো। এই শ্রেণী সংগ্রাম, শ্রমিক হাবি জাবি, হ্যাঁ,
শ্রমিকের পায়ের শৃঙ্খল ছাড়া হারানোর কিছু নেই, ওয়ার্কার্স অফ দ্য ওয়ার্ল্ড ইউনাইট, হ্যাঁ, তারপরে গিভ অ্যাকর্ডিং টু ইউর ক্যাপাসিটি, টেক অ্যাকর্ডিং টু ইউর নেসেসিটি, হ্যাঁ, সমাজতন্ত্র ইশতেহার, দাস ক্যাপিটাল, এসব লিখছে কেনা? কার্ল মার্কস লিখছে। কোন জায়গায় বসে লিখছে? জার্মানিতে বসে লিখছে। আর সমাজতন্ত্র ইশতেহার বা কমিউনিস্ট ম্যানিফেস্টো, ঠিক আছে, এইটা লিখছে দুইজন মিলা, কার্ল মার্কস আর ফ্রেডরিক অ্যাঙ্গেলস। কার্ল মার্কসের দোস্ত ছিল ফ্রেডরিক অ্যাঙ্গেলস, মনে রাখবা, ঠিক আছে। তাইলে 23-এর পর এরপরে 24 নম্বর জাতীয় সংসদ উত্থাপিত সরকারি বিল, এটা তো কইছি মোস্ট উত্থাপিত বিল। তারপরে ওআইসির কততম সম্মেলনে, কও ওআইসির কততম সম্মেলনে ঘটনাটা ঘটায়? ওআইসির কততম সম্মেলনে ঘটনাটা ঘটে? কসে তাড়াতাড়ি করে কও। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি হয়ে গেল আল্লাহ জানে, দেখতে পারতেছি না। চারিদিকে তো মনে হয় ব্যাপক গিয়ে চলতেছে। এটার মধ্যে তো আমরা সায়েন্সে মোটামুটি ভালো রেজাল্ট পেয়েছি। ওকে, আমরা সায়েন্স থেকে 5th পাইছি, বাণিজ্য থেকে 10th পাইছি এখন পর্যন্ত, না? অস্থির অবস্থা। ওইদিকে কিন্তু কঠিন কঠিন। একজন কয় ডারউইন আর মার্কস, আর ডারউইন না রে ভাই, ফ্রেডরিক অ্যাঙ্গেলস আর কার্ল মার্কস দুইজন মিলে করছে। ওকে, তাইলে আমরা কি বলছিলাম? ওআইসি কততম সম্মেলনে বাংলাদেশ সদস্যপদ লাভ করছে? ভাই দ্বিতীয় সম্মেলনে লাভ করছে। এটা তো অনেক আগে বলে দিলে হতো। দেখো, কোন দেশের সংবিধানে বর্ণিত নাগরিক অধিকার সমূহ বিল অফ রাইটস নামে পরিচিত? তাহলে কোন দেশের সংবিধানে বর্ণিত অধিকার সমূহ বিল অফ রাইটস নামে পরিচিত? বলো, কোন দেশের সংবিধানে, কোন দেশের সংবিধানে লিখিত অধিকার সমূহ, ঠিক আছে, বিল অফ রাইটস নামে পরিচিত? শোনো, তোমাকে বলি, একটা দেশের সংবিধান পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান, ঠিক আছে। সেই দেশের সংবিধানে অল্প কিছু কথাবার্তা ছাড়া আর কিছুই নাই। পরে যখন দেখা গেল যে ওই দেশের সংবিধানে আসলে মৌলিক অধিকার সম্পর্কে কথাবার্তাই বলা নাই, তখন সংশোধনীর মাধ্যমে ওই দেশের সংবিধানে মৌলিক 10টা অধিকার, হ্যাঁ, মানে মৌলিক অধিকার সংক্রান্ত 10টা সংশোধনী সেখানে যোগ করা হইল। এই যে 10টা সংশোধনী যোগ করা হলো ওই সংবিধানে, এইটাকে বলা হয় হচ্ছে বিল অফ রাইটস। তাইলে এই বিল অফ রাইটস কোন দেশের? কও, কোন দেশের সংবিধান সবচেয়ে ছোট? এবার কও, পৃথিবীর ক্ষুদ্রতম সংবিধান কোন দেশের? পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের? ওরে ভাই, যুক্তরাষ্ট্রের রে ভাই, যুক্তরাষ্ট্রের। আর ইংলিশ বিল অফ রাইটস যেটা, সেটা হচ্ছে যুক্তরাজ্যের, মনে রাখবা। ইংলিশ বিল অফ রাইটস যেটা, সেটা হচ্ছে যুক্তরাজ্যের, আর বিল অফ রাইটস হচ্ছে যুক্তরাষ্ট্রের, ঠিক আছে। ওকে, সবাই যুক্তরাজ্য দেখাইছে, গণমারে আফসোস। চ্যান্সেলর অফ এক্সচেকার, চ্যান্সেলর অফ এক্সচেকার, এটা হচ্ছে অর্থমন্ত্রীর কয়। কোন দেশের অর্থমন্ত্রীর কয়? যুক্তরাজ্যের অর্থমন্ত্রীর কয়। যুক্তরাজ্যের অর্থমন্ত্রীর কয় চ্যান্সেলর অফ এক্সচেকার। টিপাইমুখ কোন দুটি নদীর সংযোগস্থলের নাম? টিপাইমুখ হচ্ছে বরাক এবং তুই ভাই, এই দুইটা নদীর সংযোগস্থলের নাম। আমরা জানি যে বরাক নদী সামনের দিকে আগাইছে উৎপত্তি স্থলে, সামনের দিকে আগায় বরাক দুই ভাগে ভাগ হয়েছে, তুই ভাই আর বরাক নামে, আবার মিলিত হয়েছে, বরাক নামে সামনের দিকে আগাইছে, আবার দুই ভাগে বিভক্ত হয়েছে, সুরমা আর কুশিয়ারা নামে সামনের দিকে প্রবাহিত হয়েছে, সুরমা আর কুশিয়ারা আবার মিলিত হয়েছে, মিলিত হয়ে কালনী নামে সামনের দিকে আগাইছে, সেই কালনী আবার পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে, মিলিত হয়ে একটা নদীর নাম ধারণ করেছে। বলো, কমেন্টে বলতে হবে সেই নদীটার নাম কি, ঠিক আছে? দেখবো আমি। দ্রব্য ব্যবহারের মাধ্যমে তার উপযোগ নিঃশেষ করাকে কি বলে? মানে দ্রব্য ব্যবহার করে উপযোগ শেষ করে ফেলানো কি বলে, এটা বলতে হবে। জিজ্ঞেস করেছে যে কোন দ্রব্য ব্যবহার করার মাধ্যমে তার উপযোগ নিঃশেষ করাকে কি বলে। তাইলে একটা জিনিস ব্যবহার করে শেষ করে ফেলাইলাম, ঠিক আছে, এটা কি বলে? শেষ করে ফেলানো বলে। তার মানে কি? ভোগ বলে, ভোগ। এই যে একটা কথা আছে না, ভোগের সুখ নয় এটাই সুখ, সেই ভোগ। হ্যাঁ, এই তো ছেলেগুলো পারছে। মেঘনা, শহীদুল ইসলাম বলেছে মেঘনা, তাসফিয়া বিনতে মাহবুব বলেছে মেঘনা, সাজুল ইসলাম বলেছে মেঘনা, সাবাস। আচ্ছা, মেঘনা নদীর শান্ত মেয়ে তিতাসে মেঘের মতো পাল উড়িয়ে কি হাসে? এই যে মেঘনা নদীর শান্ত মেয়ে তিতাসে মেঘের মতো পাল উড়িয়ে কি হাসে,
এটা হচ্ছে একটা ছড়ার দুটো লাইন। এই ছড়াটার লেখককে বলতে হবে। যিনি লেখক তিনি এই তিতাস নদীর পাড়ে তার জীবনের একটা বড় সময় কাটিয়েছেন, ঠিক আছে, এবং তার মানে মূল যে নাম সেই নামে মীর আছে, তিনি মীর বংশের ছেলে। মীর মীর বলতে হবে যে তার নাম কি। আমি আবারও বলছি, মেঘনা নদীর শান্ত মেয়ে তিতাসে মেঘের মতো পাল উড়িয়ে কি ভাসে। ঠিক আছে, মেঘনা নদীর পাড়ে মানে তিতাসের পাড়ে তিনি তার জীবনের একটা বড় সময় তিনি কাটিয়েছেন, তার ছেলেবেলা তিনি কাটিয়েছেন। বলতে হবে যে ভদ্রলোকের নাম কি। ঠিক আছে, মীর বংশের ছেলে মীর। হ্যাঁ, তার যে আসল নাম তাতে মীর আছে। ওকে, দেখি কে আগে সঠিক উত্তর দিতে পারো। এরপর দেখি মুখ ও মুখোশ চলচ্চিত্রের পরিচালক কে। মুখ ও মুখোশ চলচ্চিত্রের পরিচালক কে। মুখ ও মুখোশ চলচ্চিত্রের পরিচালক কে? আব্দুল জব্বার খান। মুখ ও মুখোশ চলচ্চিত্রের পরিচালক হচ্ছে আব্দুল জব্বার খান। ঠিক আছে, এরপর দেখি বাংলাদেশের নিচের কোন স্থানটি সাবমেরিন কেবলের ল্যান্ডিং স্টেশন? হ্যাঁ, সাবমেরিন কেবলের ল্যান্ডিং স্টেশন। আরে কেউ বলতে পারলো না ভাই, কেউ বলতে পারবা না? আহা, মেঘনা নদীর শান্ত মেয়ে তিতাসে মেঘের মতো পাল উড়িয়ে কি ভাসে, তারেক মাসুদ না রে ভাই। ও এটার কথা বলছো, মুখ ও মুখোশ। আচ্ছা না, মীর বংশের মীর মশার হোসেনের বাড়ি কুষ্টিয়া, বোকা। মীর মশার হোসেনের বাড়ি হচ্ছে কুষ্টিয়াতে। ঠিক আছে, হয়নি। তিনি হচ্ছেন আল মাহমুদ। আল মাহমুদ, ঠিক আছে, আল মাহমুদ। মীর আব্দুল শাকুর, ঠিক আছে, আব্দুল শাকুর মীর। আচ্ছা যাই হোক, পারো নাই তোমরা রে ভাই, পারো না। যাই হোক, এটা হচ্ছে শ্রীলঙ্কা। ঠিক আছে, কক্সবাজারের শ্রীলঙ্কা। এরপরে আমরা দেখি বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার লাভ করেছিলেন। কলিঙ্গ পুরস্কার লাভ করেছিলেন ডক্টর আব্দুল্লাহ আল মুতি শরফুদ্দিন। তিনি হচ্ছেন এই কলিঙ্গ পুরস্কার লাভ করেছিলেন। তারপরে আমরা দেখি ওআইসির সদর দপ্তর কোথায়? ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স। বলো সদর দপ্তর কোথায়? ওআইসি। এই জিনিসগুলো ভুল করে ভাই কেউ। ওআইসি সদর দপ্তর কোথায় বলো? এইগুলা ভুল করলে চিটাগাং পরীক্ষা দিয়ে পারবা না তো ভাই। এই জিনিসগুলা ভুল করলে চিটাগাং পরীক্ষা দিয়া শেষ, তুমি বুঝছো, বরবাদ হয়ে যাবো, বরবাদ। হ্যাঁ বলো, ওআইসি সদর দপ্তর কোথায়? দুরহাজরা। আচ্ছা, সাজুল ইসলাম বলেছে জেদ্দা। সাবাস। ওআইসি সদর দপ্তর হচ্ছে জেদ্দায়, সৌদি আরবে। ঠিক আছে, জেদ্দা, সৌদি আরবে। ওকে, এরপরে আর্সেনিক রোধে সনোফিল্টারের উদ্ভাবক বিজ্ঞানীর নাম কি? সনোফিল্টার যিনি উদ্ভাবন করেছেন, সনোফিল্টার যিনি উদ্ভাবন করেছেন সে ভদ্রলোকের নাম হচ্ছে ডক্টর আবুল হুসাম। মনে রাখবা, আর্সেনিক রোধের দুইটা ফিল্টার বাংলাদেশে খুব জনপ্রিয় ফিল্টার, একটা হচ্ছে সনো, একটা হচ্ছে আর্থ ফিল্টার। ঠিক আছে, দুইটা ফিল্টার। ওকে, এরপরে আমরা দেখি এ ওয়ার্ল্ড অফ 3 জিরোস এই গ্রন্থের রচয়িতাকে। 3 শূন্যের পৃথিবী। 3 শূন্যের পৃথিবী, 3 শূন্য তত্ত্ব। এই তত্ত্ব, বিখ্যাত তত্ত্ব দিয়েছেন কে? এই তিনটা বিখ্যাত তত্ত্ব দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি হচ্ছে এ ওয়ার্ল্ড অফ 3 জিরোস এই গ্রন্থের রচয়িতা। তারপরে দেখি বাংলা সনের প্রবর্তক কে? বাংলা সন, বাংলা সাল কে প্রবর্তন করেছিলেন? ভাই তাড়াতাড়ি তো, আমরা কিন্তু অনেকটা কাছে আসছি। ঠিক আছে, হ্যাঁ ইউসুফ সরকার, ভালো বলছো। বলো যে আর্সেনিক না, বাংলা সনের প্রবর্তক কে? শেরশাহ, বাবর, আকবর, জাহাঙ্গীর। কথা হয়েছে শেরশাহ কি কি করছে ভাই? শেরশাহ হইতেছে তোমার ঘোড়ার ডাক প্রবর্তন করছে। কি করছে? ঘোড়ার ডাক। তার মানে শেরশাহর আগে কোনো ঘোড়া ডাকতে পারতো না, সব ঘোড়া মন খারাপ করে চুপচাপ ঘুরে ঘুরে বেড়াইতো, বুঝছো। পরে শেরশাহ হিসাব চিন্তা করলো যে না, ঘোড়াগুলোর একটা ডাকাডাকির সুযোগ দেওয়া দরকার। এই জন্য সে ঘোড়ার ডাকের একটা স্কুল খুলে ঘোড়াগুলোর ডাকাডাকি শিখাই। তারপর থেকে ঘোড়ারা ডাকতে পারে, বুঝতে পারছো? তাহলে শেরশাহ কি করছে? ঘোড়ার ডাকে প্রবর্তন করছে। তারপরে হচ্ছে দ্বিমুখী দলিল ব্যবস্থা, কবুলিয়ত আর পাট্টা, এই ব্যবস্থা প্রবর্তন করছে। কি করছে? কবুলিয়ত আর পাট্টা এই ব্যবস্থা প্রবর্তন করছে। দুইটা জিনিস, কবুলিয়ত আর পাট্টা। তার মানে জমিদার এবং শ্রমিক বা কৃষকদের মধ্যে দুই দ্বিমুখী দলিল ব্যবস্থা। তার মানে জমিদার কি করবে? তোমার হচ্ছে জমির অধিকার কৃষককে বুঝাই দিবে পাট্টার মাধ্যমে, কৃষক হচ্ছে কবুলিয়ত দিয়া বুঝাই নিবে, বলবে যে তোমার শর্ত মাইনা আমি জমিটা কবুল করলাম। এই হচ্ছে বিষয়, দ্বিমুখী দলিল ব্যবস্থা। দুই ধরনের দলিল সম্পাদন হইতো কৃষক এবং জমির মালিকের মধ্যে। ঠিক আছে, তাহলে শেরশাহ করছে এইসব কাম। এছাড়া শেরশাহ হচ্ছে দাম নামে একটা মুদ্রা প্রবর্তন করছে, দাম মুদ্রা। তাছাড়া শেরশাহ কি করছে? হুমায়ুনকে হারাইছে, বীরগ্রামের যুদ্ধে হারাইছে। ঠিক আছে, হুমায়ুনকে। আচ্ছা, তারপরে বাবর কি করছে? বাবর হচ্ছে একটা আত্মজীবনী লিখছে আর প্রথম কামান ব্যবহার করছে। কি করছে? কামান ব্যবহার করছে, করে ইব্রাহিম লোদিরে হারাইছে। আকবর কি করছে? একটা ঘটনা ঘটাইছে। কি সেই ঘটনা? সেই ঘটনা হচ্ছে সেই ঘটনা হইতেছে গিয়া, এই যে আমাদের ইয়ে আছে না,
এই যে তোমার এই যে এই দ্বীন-ই ইলাহি, মানে যত ধর্ম দুনিয়ায় আছে বুঝছো, এক্সিস্টিং যতটি আকবরে চিন্ত, সবাই না একসাথে এক জায়গায় জড় টড় বইয়া কি করছে, কইছে যে এসব ধর্ম আমি মানবো আর কি, ঠিক আছে, সব মিলামেশা জগা খিচুড়ি বানায় একটা ফাইজলামি করছে আর কি আকবরে, ঠিক আছে, দ্বীন-ই ইলাহি প্রবর্তন করছে। আচ্ছা, এখন একই সাথে সে হচ্ছে এই বাংলা সনের প্রবর্তন করছে। এই আকবরের সভাসদ ছিল হচ্ছে আবুল ফজল। কে ছিল? আবুল ফজল। আবুল ফজল আল্লামী, হ্যাঁ, তাকে বলা হয়। হ্যাঁ, তার আকবরের খালি সভাসদ না, তার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন আবুল ফজল আল্লামী, প্রধান অমর্ত্য ছিলেন। আবুল ফজল আল্লামী বাংলা সন প্রবর্তন করার ব্যাপারে হেল্প করছেন তার। এরপরে দেখো, ফুটবল খেলায় দল প্রতি কতজন খেলোয়াড় পরিবর্তন করা সম্ভব? একটা দল সর্বোচ্চ কয়জন খেলোয়াড় চেঞ্জ করতে পারে? এরে গাধার দলেরা, ক ক ক তাড়াতাড়ি ক, ঠিক আছে, কয়টা? এখনো নতুন ধর্মে পড়ে আছে বলামান। দেখো, পানিপথের যুদ্ধ, প্রথম কামান ব্যবহার। আচ্ছা ঠিক আছে, বলো 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 তাড়াতাড়ি বলো ভাইয়া, যে ফুটবল খেলায় দল প্রতি কতজন খেলোয়াড় পরিবর্তন করা সম্ভব, তার মানে কতজন খেলোয়াড় সর্বোচ্চ পরিবর্তন করা যায়? ভেরি গুড, সর্বোচ্চ একটা দলে 3 জন খেলোয়াড় পরিবর্তন করতে পারে। একটা দলে 3 জন খেলোয়াড় পরিবর্তন করতে পারে। ভেরি গুড। পরের প্রশ্নে চলে যায়, সূর্যের হাসি কিসের প্রতীক? সূর্যের হাসি বাংলাদেশের মা ও শিশু স্বাস্থ্যের প্রতীক। সূর্যের হাসি চিহ্নিত যে ক্লিনিক গুলো থাকবে সেখানে মা ও শিশু স্বাস্থ্যের ব্যাপারে স্পেশালাইজড সেবা দেয়া হয়, এটা হচ্ছে কথা। তার মানে সূর্যের হাসি হচ্ছে মা ও শিশু স্বাস্থ্যের প্রতীক বাংলাদেশের প্রেক্ষাপটে, ঠিক আছে। এরপরে আমরা দেখি, সমাজ সেবক হলেও সমাজ সংস্কারক নন কে? কে সমাজ সেবা করেছেন কিন্তু সমাজকে সংস্কার করেননি? আমরা দেখি রাজা রামমোহন রায় একজন বিশিষ্ট সমাজ সংস্কারক। কি করেছেন তিনি? তিনি সতীদাহ প্রথা প্রবর্তন করেছেন। অসাধারণ একটা কাজ। হ্যাঁ, প্রথম আধুনিক ভারতীয় বলা হয় রাজা রামমোহন রায়কে। তাকে রাজা উপাধি দিয়েছিলেন সম্রাট দ্বিতীয় আকবর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি করেছেন? বিধবা বিবাহ প্রচলন করেছেন। কি করেছেন? বিধবা বিবাহ প্রচলন করেছেন। ইভেন তার ছেলেকে বিয়ে দিয়েছেন একজন বিধবার সাথে। বেগম রোকেয়া কি করেছেন ভাই? তিনি নারী জাগরণের অগ্রদূত বলা হয়। তার মানে তারা খালি সমাজ সেবক নন, বরঞ্চ বিশিষ্ট সমাজ সংস্কারক। কিন্তু হাজী মোহাম্মদ মহসিন সারা জীবন কি করছেন? খালি সমাজের সেবা করে গেছেন, ঠিক আছে। তিনি অসংখ্য দালান নির্মাণ করেছেন, সরাইখানা নির্মাণ করেছেন। তার বোন ছিলেন মুন্নুজান, তিনি অনেক ধনী ছিলেন। তিনি তার সব সম্পদ তার ভাই হাজী মোহাম্মদ মহসিনের নামে দান করে গেছেন। আর হাজী মোহাম্মদ মহসিন সেই সম্পদ পায়া মোট কথা যা পারছেন জানতে পারছেন লোকজনরা দান করে করছেন। তাই এই যে হাজী মোহাম্মদ মহসিন একজন ভদ্রলোক, ঠিক আছে, তিনি সমাজ সেবক কিন্তু সমাজ সংস্কারক নন, ঠিক আছে। তিনি কারোর উপদেশ দিতে যান না। এরপরে কি, মানব সভ্যতার আদি পূর্বে যোগাযোগের অন্যতম বাধা কি ছিল? আদি পূর্বে যোগাযোগের অন্যতম বাধা মানে কেন মানুষজন যোগাযোগ করতে পারতো না, একজন আরেকজনের লগে যোগাযোগ করে কায়দা করতে পারতো না, কেন? কি সমস্যা ছিল? প্রাকৃতিক দুর্যোগ, এটা বরাবরই আছে, কাজে এটা না। ভৌগোলিক দূরত্ব, এটা এখন একই রকম আছে, এটা সমস্যা না। তাহলে কি ভাই, সভ্যতার আদি পর্বে যোগাযোগের অন্যতম বাধা কি ছিল? ভাষা, যানবাহন। যানবাহন ছিল, কারণ মানব সভ্যতার আদি পর্বে যানবাহন ছিল না। চাকা আবিষ্কার হয় নাই। কি হয় নাই? চাকা আবিষ্কার হয় নাই। চাকা মানে যানবাহন। যানবাহন যেহেতু আবিষ্কার হয় নাই, তখন আর মানুষ কেমনে কি করবে, ঠিক আছে। এই জন্য যোগাযোগের অন্যতম বাধা ছিল হচ্ছে যানবাহন। এই যানবাহন আবিষ্কারের সাথে সাথে বিশেষ করে যখন 18 শতকে দেখো এই যে রেল পথ আবিষ্কার, মানে রেল পথ মানে রেল ইঞ্জিন আবিষ্কার হয়েছে, বাষ্প ইঞ্জিন আবিষ্কার হয়েছে, তারপরে মানুষজন দূরত্ব ভুলাই গেছে এখন, ঠিক আছে। যানবাহনের কারণে মানব সভ্যতার আদি পর্বে যোগাযোগের অন্যতম বাধা ছিল। হ্যাঁ, দেখো একজন এই ভৌগোলিক দূরত্ব বলতেছে মুমিনুল ইসলাম, মারবো এখানে লাশ পড়বে শ্মশানে মুমিনুল, বুঝছো। আরিফুল ইসলামও কইছে দেখো ভৌগোলিক দূরত্ব কত, এদেরকে আমরা কি করবো? ওকে, তাহলে ভাইয়া আশা করা যায় তোমরা মোটামুটি দেখেছো। এরপরে আমরা দেখি কি আছে, এরপরে আছে ধন্যবাদ। তার মানে হচ্ছে আজকে স্লাইড শেষ, ঠিক আছে, ওয়ান শট ক্লাস শেষ। দেখো তোমাদের অনেকের কাছে মনে হতে পারে ভাইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কি আসলে এত সহজ প্রশ্ন আসে? উত্তর হচ্ছে হ্যাঁ ভাইয়া, সহজ প্রশ্ন আসে। তোমরা একটু ভালো করে সুন্দর করে যদি তোমরা প্রশ্নগুলো মানে পড়াশোনা করো, এই টপিকগুলো যে টপিকগুলো আমরা তোমাদের একদম প্রথমে প্রশ্ন বিশ্লেষণ ক্লাসে বলে দিয়েছিলাম, সেই টপিকগুলো দেখো, তোমরা অবশ্যই 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 অতি অবশ্যই এবং অবশ্যই ইনশাআল্লাহ ভালো করবে। আর হচ্ছে তোমরা তোমাদের প্রস্তুতি মোটেও ঢিল দিও না। এই কয়টা দিন হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে আর কি, ঠিক আছে। তোমাদের প্রত্যেক দিনটাকে সর্বোচ্চ ইফেক্টিভ হবে ইনশাআল্লাহ একটা ভার্সিটিতে তুমি অবশ্যই চান্স পেয়ে যাবে। তোমাদের জন্য অনেক অনেক দোয়া থাকছে, ভালোবাসা থাকছে, শুভকামনা থাকছে।
ইত্যাদি ইত্যাদি থাকছে। তোমাদের সাথে ইনশাআল্লাহ খুব দ্রুতই আবার কোন লাইভ ক্লাস অথবা অন্য কোনো ভিডিও সেশনে দেখা হয়ে যাবে। তার আগ পর্যন্ত বিদায়। স্কুল অফ এক্সিলেন্সের জন্য দোয়া চাই, আমার নিজের জন্য দোয়া চাই, তোমাদের জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা এবং শুভকামনা। আল্লাহ হাফেজ।